সো এটা হচ্ছে আপনার আমি একটু আপনাদেরকে জাস্ট এইটার হচ্ছে একটু সলিউশনটা করে দেই। দেখেন এটা কিরকম, একদম চিন্তা করে দেখেন x2 x3 x4 আমার কি নোড, এগুলো হচ্ছে আমার নোড, কিন্তু আমার তো একটা ইনপুট নোড লাগবে, এটা হচ্ছে এই যে x1, তার উপর আবার কিন্তু বলে দেওয়া হয় here x1 is the input। ওকে, ইনপুট অনেক সময় নোড বলা থাকবে, অনেক সময় ইনপুট বলা থাকবে, হোয়াট এভার ইট ইজ। তাহলে আমি এখানে লিখলাম কয়টা নোড আমার, চারটা হবে, x1 x2 x3 x4, ঠিক আছে। সো আমি এখানে লিখলাম x1 x2, এইভাবে লেখা কিন্তু জরুরি না, সাধারণত ওই যে দাগ পড়ে যায় দেখে আমি আপনাদেরকে আলাদাভাবে লেখা দেখালাম x1 x2 x3 x4, এটা হলো আমার স্টেপ 1 আমি করে ফেললাম। তারপরে আমি এখন একটা একটা করে আগাবো, x2 তে ধরব, x1 এর কোনো কাজ নেই। x2 তে এখানে দিকে তাকায় দেখেন x1, তার মানে x1 থেকে x2 তে যাচ্ছে, তাহলে এটা কত হবে a1। আচ্ছা, এরপরে এখানে তাকায় দেখেন x3, মানে এটা হচ্ছে x3 থেকে x2 তে যাবে, কিন্তু এইটা হবে আপনার গেন হবে a32। এখন যেহেতু এটা ফরওয়ার্ড পাথ না, সামনের দিকে যায় না, অ্যাসেম্বলিতে মনে রাখবেন ইউ ক্যান নট ইন্টারাপ্ট দ্য ফরওয়ার্ড পাথ, ফরওয়ার্ড পাথকে আপনি নষ্ট করতে পারবেন না, কথা বুঝতে পারছেন। এখন যদি বলেন যে না স্যার আমি করব না, আমি করে ফেলবো, সমস্যা নাই, করতে পারেন, বাট এগেইন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইউ শুড অ্যাকচুয়ালি ফলো দ্য ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ডের বাইরে গেলে আমরা এটা মানে পছন্দ করি না। সো এখন আমি কি বলছি, x3 থেকে x2 তে যাব, রাইট। সো আমি এটা এভাবে দিতে পারি, তো এটা হবে a32। অনেকে চাইলে এদিক দিয়েও দিতে পারে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। আচ্ছা, এইটা আমার হয়ে গেল। এখন আমি x3 এর কথা চিন্তা করব। x3 তে x1 থেকে আসছে একটা, x3 তে x1 থেকে একটা আসছে, যেটা আপনার ইয়া হচ্ছে কত a13। এটা x3 দিকে যাচ্ছে কি, ও x3, হ্যাঁ x3 দিকে যাচ্ছে, এটা হচ্ছে এটা গেল একটা। তারপর এখন খেয়াল করে দেখেন x3 তে আপনার x2 থেকে গেছে একটা a23, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ, আমি এটা দিয়ে দিলাম a23। এরপরে লাস্টে যেটা হচ্ছে x3 আবার x3 তে ঘুরে আসছে a3 আসছে, আচ্ছা আমরা ক্লাস করে অথবা এরকম করতে পারেন, অথবা এরকম করতে পারেন। আচ্ছা, এরপরে 4 দেখেন, 4 এ হচ্ছে আপনার 4 থেকে আসছে আপনার ঘুরে, এটা আসলে একটা ভুল হয়েছে, এটা 4 হবে, রাইট। যদি কেউ 2 4 দিয়ে করে দেন সমস্যা নেই। তারপর এটা হচ্ছে x4, এখান থেকে যে এখানে আসবে কত a44। এখন যদি কেউ 2 4 লিখে দেন ইটস ওকে, সমস্যা নেই, আসবে না। আচ্ছা, আর a34 যেটা, সেটা হচ্ছে এখান থেকে ষোলোটা ফরওয়ার্ডে যাবে। হ্যাঁ, তো এইটা বোঝা গেল পার্সেন্ট, ঠিক আছে। ছবি তুলে নিয়ে যাই, এটা আমার দেখবেন, এটা ঢাকাতে দেখেন ডেফিনেটলি, তো যা পড়ে এটা তো ক্লাসের মধ্যে আছে না, অবশ্যই থাকবে বাবা। আচ্ছা, কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, পরেরটা কি করে দেওয়া লাগবে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনারা চাইলে এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন, অথবা ছবি তুলে নিতে পারেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা নোটটা করে নেন। আচ্ছা, ওকে, কথা রেকর্ড হচ্ছে, আপনারা ইয়া করেন, এটা নোট করেন আগে, নোট করেন বাবা।
সো আজকে হচ্ছে আমরা যেটা করব স্যার, টাইম আমাদের কম্পিটিশন হলে স্যার আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনারা অনেক খুশি হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, টাইম রেসপন্স অ্যানালাইসিস করব আমরা এখন। এটা আসলে জাস্ট থিওরিটিক্যাল পার্টে আপনাদেরকে আমি মানে ফোকাস করতে দিব আর কি। এক দুইটা एग्जांपल আছে ছোট ছোট ম্যাথ, ওগুলো আমি করব। আমি একটু দ্রুত বলে যাব, অলরেডি আপলোড আমি করে ফেলেছি। দ্রুত বলে যাব এই কারণে যাতে করে আমার এই ক্লাসটা সেজন্য ক্লাসের হ্যাম্পার না হয়, যেহেতু সময় আমাদের খুব কম। সো the primary purpose of the time response analysis is to evaluate the system performance with respect to time. মানে টাইমের সাপেক্ষে একটা সিস্টেমের পারফরম্যান্স কিভাবে পরিবর্তন হয় এটা আমাদের জানাটা জরুরি। ফর এক্সাম্পল মনে করতে পারেন টাইমের সাথে অনেক কিছু কিন্তু জড়িত আছে। হ্যাঁ, টাইমের সাথে অনেক কিছু জড়িত আছে। টাইমের সাথে সাথে আপনার টেম্পারেচার পরিবর্তন হতে পারে, রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হতে পারে, কারণ হচ্ছে টেম্পারেচার পরিবর্তন, রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়। আরো এরকম বিভিন্ন ফ্যাক্টর সবকিছু মিলে যখন দেখবেন একটা কন্ট্রোল সিস্টেম কিন্তু টাইমের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো টাইমের সাথে কিন্তু পরিবর্তন, সেটা আমরা টাইম রেসপন্স অ্যানালাইসিসের মাধ্যমে জানি। সো ফর এক্সাম্পল দেখেন টাইম রেসপন্সের সাধারণত দুইটা পার্ট আমরা ভাগ করি, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট, একটা হচ্ছে স্টেডি পার্ট। আপনি যদি একদম সিম্পল ভাবে চিন্তা করেন, দেখেন ট্রানজিয়েন্ট পার্টে কিন্তু মানের একটা পরিবর্তন হইতেছে টাইমের সাথে আউটপুটে, রাইট? কিন্তু স্টেডি স্টেট পার্টে যায় আর কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না। এটা একটা একদম মানে স্যাচুরেটেড কার্ভ হয়ে গেছে। সো এখানে দেখেন after applying an input to the control system the output takes some time to reach the steady condition. For example আমি যদি বলি আপনাকে, আপনি যখন একটা সুইচকে জ্বালান বা একটা মিটারকে একটা আপনার সিস্টেমের সাথে কানেক্ট করেন, আপনি দেখবেন যে মিটারটা খুব দ্রুত আপনার মানে 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 বাম থেকে ডানে চলে যায়। এটাতে যদি দেখেন, যদি আপনি একটা বড় কারেন্ট বা একটা মোটর যদি প্রথমে করেন, স্টার্টিং যে কারেন্টটা নেয় অনেক বেশি, আফটার সাম টাইমস মানে খুব কম সময়ের মধ্যে ও কিন্তু স্টেডি স্টেট পজিশনে চলে আসে। সো টাইম রেসপন্স অ্যানালাইসিস করে আমরা আসলে ট্রানজিয়েন্ট পার্টে এই মোটরটা যেই লোডটা আর কি এত কম সময়ে যে পরিমাণ কারেন্টটা ড্র করছে, ওইটা অ্যানালাইসিস করতে হলে আমাকে টাইম রেসপন্স অ্যানালাইসিস জানতে হবে। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য কেস। সো আফটার সাম টাইমস তারপর এটা কি যায়, স্টেডি পার্টে চলে যায়। সো এই গ্রাফে দেখতেছেন এটা হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট, এটা হচ্ছে স্টেডি স্টেট পার্ট। তো এক্সামে আপনাকে এই ধরনের কোশ্চেন বলা হতে পারে, হোয়াট ইজ দ্য পারপাস অফ টাইম রেসপন্স অ্যানালাইসিস, তখন এটা লিখতে হবে এবং এগুলো ড্র করতে হবে। হাউ মেনি পার্টস ইন টাইম রেসপন্স অ্যানালাইসিস, তো যদি বলবেন আমি আপনাকে বলতে পারি শো দিস থিংস ইন দ্য গ্রাফ, তখন আপনি এই ট্রানজিয়েন্ট পার্ট, স্টেডি স্টেট পার্ট এবং গ্রাফটা আঁকে লিখতে হবে। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন হইলেও হইতে পারে। ওকে, আচ্ছা। So to describe a system, we need to develop the relationship between the inputs and output of the system that are the functions of time. The most common model used to describe such behavior is known as the differential equation. So the analysis of the system can be done with the help of a differential equation by applying different inputs to it. এটা আমরা পরে দেখতেছি এই কথাগুলোর অর্থ। এখন দেখেন একটা সিস্টেমের মধ্যে আরটি হচ্ছে ইনপুট, সিটি হচ্ছে আউটপুট। দিস ইজ দ্য সিস্টেম উইথ ইনপুট এন্ড আউটপুট কন্ডিশন। এখন দেখেন এখান থেকে এখানে লেখা আছে টেস্ট সিগন্যাল RT is applied as the input to the system that the results in the response as CT. So the input signal of a system can take in many forms. So for example এখানে দেখেন the input and output are functions that vary with time. এটা যে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, এটা যে টাইমের একটা ফাংশন, কেমনে বুঝবেন যে এই যে ফার্স্ট ব্র্যাকেট যে টি দেয়া আছে তার মানে একটা সময়ের সাথে পরিবর্তন হয়। ফাংশন বিষয়টা কি বোঝেন? ফাংশনের বিষয়টা হচ্ছে যে একটা ভ্যালুর জন্য যখন আমি একটা ডিফারেন্ট ভ্যালু পাই। ফর এক্সাম্পল মনে করেন এখানে আমি যদি আপনাকে বলি y is equal to 2x plus 1, এটা একটা ফাংশন, y একটা ফাংশন। কেন y একটা ফাংশন? ফর এক্সাম্পল x is equal to 0 এর জন্য এই ভ্যালুটা কত আসবে? 1। যদি আমি এখন দেখেন আরেক যদি বলি x is equal to 1 এর জন্য এটা কত আসবে? 3 আসবে। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমার ইনপুট 0 1, তাহলে আমার আউটপুট কত পাইলাম? 1 3। সো দেখেন 0 এর জন্য একটা ইন্ডিভিজুয়াল আউটপুট পাইলাম, 1 এর জন্য একটা ইন্ডিভিজুয়াল আউটপুট পাইলাম। তার মানে x এর সাপেক্ষে y এর যে ভ্যালু পরিবর্তন হচ্ছে, তার মানে x হচ্ছে y এর একটা ফাংশন। বুঝতে পারছেন? সো টাইমের জন্য আমার পুরো সিস্টেমের যেহেতু ক্যারেক্টারিস্টিক্স সবকিছু পরিবর্তন হয়, সো টাইম হচ্ছে এটার একটা ফাংশন। সো এখানে আমরা আসলে এগুলো ডিসকাশন করব, স্টেডি স্টেট রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স এগুলো আলোচনা করব এবং স্ট্যান্ডার্ড সিগন্যাল আছে কিছু যেগুলো জানতেই হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কন্ট্রোল সিস্টেম থেকে। এখন দেখেন ট্রানজিয়েন্ট রেসপন্সটা কি? It is a part of the time response that reaches 0 when the time becomes very large. In the graph analysis containing poles and zeros,
the post lying on the left of the S-plane, এখানে যেহেতু গ্রাফটা দেওয়া নাই এটা বাদ দিয়ে দেন, এটা উপরের পরে এতটুকু পাওয়া দরকার নেই, আমি গ্রাফ এখানে দিই নাই, আপনাদের পরে লাভ নেই। সো আপনাদেরকে এখানে দেখেন transient response is defined as the change in the response of the system from the equilibrium state. For example, the switching time of a bipolar transistor. Bipolar transistor এর switching টাইমটা আসলে দেখতে এরকম হয়। সো এই জন্য এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। ওকে, সো এখানে যদি আপনাকে বলা হয় যে আসলে ট্রানজিয়েন্ট রেসপন্স কি, আপনারা হচ্ছে এইটা দিবেন, বুঝতে পারছেন? ট্রানজিয়েন্ট রেসপন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে যে আমার স্টেডি স্টেটের আগে যাওয়ার আগ পর্যন্ত যে স্টেটটা থাকে ওটা হচ্ছে আমার কি ট্রানজিয়েন্ট রেসপন্স, এই স্টেটটা। ওকে, সো এটার एग्जांपल আপনি বলতে পারেন দ্য সুইচিং টাইম অফ এ বাইপোলার ট্রানজিস্টর। Okay, a steady state response, the response that comes after the transient response is called a steady state response. আপনি যদি এখানে দেখেন যে ট্রানজিয়েন্ট রেসপন্সের পরে এখানে কিন্তু স্টেডি স্টেট পার্টটা চলে আসছে। ওকে, সো এই জিনিসগুলো আপনাদেরকে ইয়া করতে হবে। আচ্ছা, এখন এটা গেল, আমি এখানে একটু আসি আগে। স্টেডি রেসপন্সটা হচ্ছে কি মানে আপনার ট্রানজিয়েন্ট রেসপন্সের পরে আসে। ওকে, সো ইন দ্য গ্রাফ অ্যানালাইসিস কন্টেনিং, এটা পোজ জিরোর কথা লেখা আছে, যেহেতু এখানে আমি পোজ জিরো দিই না, এটা পড়া দরকার নেই, জাস্ট ওই এক লাইন নামলেই হবে। ওকে, কিন্তু এটাকে আপনাকে এই জিনিসগুলা কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যে আসলে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এখানে ট্রানজিয়েন্ট পার্টটা কোনটা, ট্রানজিয়েন্ট পার্টের করেসপন্ডিং হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট পার্টের করেসপন্ডিং হচ্ছে আপনার স্টেডি রেসপন্স। এই জিনিসগুলো হচ্ছে গ্রাফটা দিয়ে নিচের দিকে তখন এই এগুলো লিখতে হবে, ডেফিনিশনগুলো লিখে। হ্যাঁ, আপনাকে एग्जांपल দিতে বলে তখন एग्जांपलও দেয়া লাগবে। ওকে, এখন দেখেন একটা एग्जांपल দেখি ম্যাথের। এখানে একটা মনে করেন ইকুয়েশন দেওয়া আছে 5 প্লাস 2e টু দি পাওয়ার মাইনাস t। এখন দেখেন এখানে একটা সলিউশনটা আমি দিয়ে দিয়েছি। হিয়ার দ্য ট্রানজিয়েন্ট পার্ট অফ দ্য ইকুয়েশন, মানে ট্রানজিয়েন্ট পার্ট হচ্ছে দেখেন এটা, স্টেডি স্টেট পার্ট কোনটা 5, মানে কোনো পরিবর্তন নাই। সো এখানে দেখেন 2e to the power minus t is actually transient part of that system. As t approaches to infinity, the term becomes 0. এই t যখন ইনফাইনাইট হয়ে যাবে তখন আপনার কি হবে, ভ্যালুটা 0 হয়ে যাবে। তো তার মানে কি ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছায় যাবে। সো ওই স্টেটটা হচ্ছে আসলে আপনার স্টেডি স্টেটের পার্ট। সো 2e to the power minus t হচ্ছে আপনার transient part, আর hence 2e to the power minus t is the transient part in case of the first term. 5 হচ্ছে কি আপনার steady state term, so 5 হচ্ছে steady state term. so এই ধরনের ইকুয়েশনগুলো তাহলে এখান থেকে বলেন তো এখানে steady state part কোনটা আর transient part কোনটা? 10 হচ্ছে স্যার স্টেডি স্টেট আর 5 টু দি সেকেন্ড টার্মটা হচ্ছে 5e to the power এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ট্রানজিয়েন্ট পার্ট, বিকজ দ্য রেজাল্ট ইজ ইনফিনিটি when t approaches infinity. তার মানে যখন এটা ইনফাইনাইট হয়ে যাবে এটাও ইনফাইনাইট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটাও আপনাকে আমরা কি বলবো, দুইটা কেস হতে পারে, ইনফাইনাইটও হতে পারে আবার কি হতে পারে জিরো হতে পারে। সো ও যে যদি জিরো হয়ে যায় অথবা ইনফাইনাইট কি এই লেখাটা হ্যাঁ লেখাটাই হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে ট্রানজিয়েন্ট পার্ট কোনটা বা ইয়া কোনটা, মানে স্টেডি স্টেট পার্ট কোনটা। আচ্ছা, সো স্ট্যান্ডার্ড সিগন্যাল, চার ধরনের স্ট্যান্ডার্ড সিগন্যাল আছে। স্টেপ ইনপুট সিগন্যাল আছে, র‍্যাম্প ইনপুট সিগন্যাল আছে, সাইনোসয়েডাল ইনপুট সিগন্যাল আছে, ইম্পালস ইনপুট সিগন্যাল আছে। আপনারা সাইনোসয়েডাল ইনপুট সিগন্যাল সম্পর্কে পরিচিত, আগে আমরা স্টেপটা দেখি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য স্টেপ সিগন্যাল। ফর দ্য পজিটিভ ভ্যালু দ্য স্টেপ ইনপুট শোজ কনস্ট্যান্ট ভ্যালু অফ দ্য টাইম। এখানে দেখেন পজিটিভ ভ্যালুর জন্য 0 এর জন্য 1, 1 এর জন্য 1, সবকিছুর জন্য কিন্তু 1, এই জন্য এটাকে কি বলা হচ্ছে স্টেপ ইনপুট সিগন্যাল। খেয়াল করে দেখেন দ্য ভ্যালু অফ দ্য সিগন্যাল 0 for t is equal to 0, যখন 0 হয়ে যাবে তখন এটার ভ্যালুটা 0 হয়ে যাবে, বাট যখন 1 হবে, 1 হবে কার জন্য 0 থেকে বড়গুলো হচ্ছে কি 1। আচ্ছা, এখন এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবলই আছে, দ্য গ্রাফ ইজ এ ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল দ্যাট ইজ নেমড অ্যাকচুয়ালি t। আচ্ছা, এখন আমরা র‍্যাম্প সিগন্যালে আসি। র‍্যাম্প সিগন্যাল দেখেন, র‍্যাম্প সিগন্যালটা দেখতে হচ্ছে এরকম। এখানে দেখেন the graph of the ramp input signal is the shape of ramp. It
depicts the linear increase that begins at some specific point. The value of the ramp signal shows the constant change with respect to time. মানে আসলে এই 1 এর সাপেক্ষে যে পরিবর্তন 2 এও এই পরিবর্তনটা কনস্ট্যান্টই হবে। ওকে, সো এটাকে আপনি বলতে পারেন লিনিয়ারলি পরিবর্তন হয়ে থাকতে পারে। সো এই কনস্ট্যান্ট যে পরিবর্তনটা হয় এটা হচ্ছে র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখি। এখন এখানে খেয়াল করে দেখেন the value of the signal is at for t greater than 0 and 0 for t less than 0. এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে ভ্যালুটা a, if the value of a is 1 then t is greater than 0. যদি মনে করেন 1 হয় তাহলে 0 থেকে বড় হবে, যদি 0 হয় তাহলে কিন্তু 0 হবে। দেখেন 0 এর জন্য কিন্তু 0, 1 এর জন্য 1। মানে যদি ভাবে দেখাই এখানে খেয়াল করে দেখেন 0 এর জন্য কিন্তু 0, কিন্তু 1 এর জন্য এখানে 1, 2 এর জন্য এখানে 2, 3 এর জন্য এখানে 3। সো এটা হচ্ছে আসলে আপনার র্যাম্প ইনপুট সিগন্যালের একটা ক্যারেক্টারিস্টিক্স। সাইনোসয়েডাল ইনপুট সিগন্যালটা দেখেন, সাইনোসয়েডাল ইনপুট সিগন্যালকে বার করার ইকুয়েশন হচ্ছে এটা a sin omega t plus phi। তো এখানে দেখেন the sinusoidal signal is in the control system actually represent like that, and এটা হচ্ছে amplitude, এটা হচ্ছে period t। so the sine wave starts from 0 থেকে শুরু হয়, তারপরে covers positive value, এখান থেকে পজিটিভ ভ্যালু পর্যন্ত যায়, তারপরে আবার কি নেগেটিভ ভ্যালু সে কভার করে, আবার 0 তে আসে, আবার পজিটিভ ভ্যালু যায়, আবার। তো একটা পিরিয়ডের ক্ষেত্রে সে হচ্ছে পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু দুটোই সে কভার করে। ওকে ফাইন। লাস্ট যেটা হচ্ছে ইম্পালস সিগন্যাল, ইম্পালস ইনপুট সিগন্যাল। The impulse signal is a type of high amplitude signal and has a very short duration. It means that the magnitude approaches infinity when the time reaches 0. So therefore, thus we can say that the value of the signal is infinity at t is equal to 0. যখন t is equal to 0 হয় এখানে ভ্যালুটা ইনফিনিটি চলে যায়। So its integration from minus infinity to plus infinity is equal to 1. Okay, so এই চারটা বেসিক সিগন্যাল সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। কন্ট্রোল সিস্টেমে আমরা এই চারটা বেসিক সিগন্যাল সম্পর্কে অনেক বেশি দেখি, এগুলোর অনেক কঠিন কঠিন অ্যানালাইসিস আছে। তো ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে অবশ্যই করব। আজকে ক্লাস পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। কোনো কোশ্চেন আছে? একটা এলো সেটা কনভার্সন দেবেন কিনা। ওকে, সো